আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি কথার পিঠে কথা অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ কামাল, বেশ কিছু অস্বস্তিকর খবর আছে, কিছু আহ, আবার আশাবাদী কিছু খবরও আছে। যেমন আজকে আমরা বলি যে সেনাবাহিনী নিয়ে কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল। সেনাবাহিনীর ভেতরে তারা বলেছে যে নির্বাচন করে তারা দ্রুত ব্যারাকে ফিরবে, এটাই হলো তাদের প্রত্যাশা। এবং ষড়যন্ত্র সম্পর্কে অপপ্রচার গুজবে কান না দেওয়ার জন্য সতর্ক করেছেন বা সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। এই আহ্বান আমরা রাজনৈতিক পর্যায়েও দেখছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক রহমানের কণ্ঠে। তো আপাতত এটা চাপা পড়েছে, কিন্তু এর মধ্যে ইন্ডিয়া টুডে আবার একটি দিয়েছে যে সেনাবাহিনীর ভেতরে কু বা বিদ্রোহ, সেটা আইএসপিআর দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে, নাকচ করেছে। আপনার কাছে কি মনে হয় যে এই তর্ক বিতর্ক বা এই পরিস্থিতিটা, এটা আসলে আম, মানে খুব, মানে কেনই বা আসলো, কেনই বা এই পরিস্থিতি মানে এখন মোকাবেলা করতে হচ্ছে এই সময়? আপনাকে ধন্যবাদ যে আপনি একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলেছেন। আসলে আমার মনে হয় এই হাসিনা পতনের পর, এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর, এই যাবৎকালে দেশের সবচেয়ে আতঙ্কের সময় কেটেছে গত 2-3টা দিন। দেশের মানুষ আতঙ্কিত হয়েছে। দেশের মানুষ বুঝতে পারছিল না আসলে কি হতে যাচ্ছে। এটা কেন এটা হয়েছিল? এটা হয়েছিল এই কারণে যে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করে দেওয়া হয়েছিল। হুম। এবং এই মুখোমুখি করে দেওয়ার ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন, তিনি সেনাপ্রধানকে হেন কোনো অশ্রাব্য গালি নাই যে উনি দেন নাই। হুম। এবং প্রত্যেকটা সেনাবাহিনীর দোষ কি ছিল, সেনাপ্রধানের দোষ কি ছিল? দোষ দেখানো হয়েছে উনি শেখ হাসিনার বোনের জামাই, আর কিন্তু কিচ্ছু না। এই একটা দোষ, এবং উনি নাকি ইন্ডিয়ার দালাল, অমুক তমুক হাবি যাবে। উনি যে কাজটা করেছেন, এই কাজটা করার মাধ্যমে সেনাবাহিনীকে আসলে মানুষের একদম জনগণের মুখোমুখি করে দিয়েছেন। দ্বিতীয়ত, এটা আরো তীব্র আকার ধারণ করেছে হাসনাত আবদুল্লাহর একটা স্ট্যাটাসের পর। এবং আমার পুরোটাই মনে হয়, এখন পর্যন্ত মনে হয় এই ছেলেগুলোর অভিজ্ঞতা কম, তো বয়স কম। কাজে আমার কেন যেন মনে হয় হাসনাত আবদুল্লাহকেও ওই ভদ্রলোক, বিদেশে থাকা ওই ভদ্রলোক, যেভাবে পরামর্শ দেন, নানাভাবে কথা বলেন এবং বলেছেন, আমি একটা ইন্টারভিউ দেখলাম, ওনার সঙ্গে নাকি হাসনাতের নিয়মিত টেলিফোনে যোগাযোগ হয়। উনি নাকি হাসনাতকে পরামর্শ টরামর্শ দেন। এবং উনি নিজেই বলেছেন এটা ডক্টর কনক সরোয়ারের সঙ্গে একটা মানে টেলিফোন কনভারসেশনে। সেখান থেকে আমার ধারণা হয়েছে, কারণ উনি আবার বেশ কিন্তু প্রভাব বিস্তারকারী একজন মানুষ, মানুষকে প্রভাবিত করতে পারেননি। আমার ধারণা হাসনাত এবং সার্জিৎ যে ওখানে গিয়েছিলেন সেনাবাহিনীর প্রধানের কাছে, এটাও ওনারই পরামর্শে গিয়েছিলেন আমার ধারণা। এবং আমার এটাও ধারণা উনি তাকে পাঠিয়েছেন, কারণ উনি ওইখানে যেদিন তারা গিয়েছিল তার আগে থেকেই কিন্তু এই ভদ্রলোক এই ওয়াকারুজ্জামানকে নানাভাবে গালাগাল করছিলেন, আর আগের থেকে। তো হাসনাত আব্দুল রহমান যখন ফিরে আসলেন, আসার পর আমার ধারণা উনার প্ররোচনাতেই এই ছেলেটা এই স্ট্যাটাসটা দিয়েছে। এবং স্ট্যাটাসটা দেওয়াতে কি হয়েছে, আগুনে ঘি পড়েছে। এবং সারা দেশের মানুষ একটা মুখোমুখি অবস্থানে পড়ে গেল কিনা এটা নিয়ে তারা টেনশন করছে, যে এভাবে সেনাবাহিনীকে খোঁচানো হচ্ছে, এইভাবে সেনাবাহিনীকে প্রভোগ করা হচ্ছে। তো এটা কি হবে আসলে আলটিমেটলি, এরকম একটা অবস্থা কিন্তু চলে গিয়েছিল। তারপর আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, ইন্ডিয়া টুডের যে রিপোর্টটা, এটা কিন্তু আরো প্রভোকেশন, আরো সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা তৈরি করার জন্য করা হয়েছে। তাহলে আমরা যদি খুব সাদামাটা ভাষায় দেখি, যে সেনাবাহিনীকে প্রভোগ করতেছে কারা, সিম্পল কিন্তু খুব সহজ কিন্তু, কারা সেনাবাহিনীকে জনগণের হুম। মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে? ইন্ডিয়া টুডে, এবং এদিক দিয়ে এই পিনাকি ভট্টাচার্য। আমি অনেকদিন আগে একটা কথা বলেছিলাম যে এই ভদ্রলোক আসলে রয়ের এজেন্ট, আসলে সে ইন্ডিয়ার এজেন্ট। আমি বলেছিলাম, এবং তখন আমি বলেছিলাম এই কারণে যে আমি সেটা বলেছিলাম যে দেখেন 32 নম্বরকে, 32 নম্বর ভাঙার ক্ষেত্রে উনি ক্রেডিট দিচ্ছেন যে উনি 32 নম্বরটা ভাঙাইছেন, এবং উনি করছেন আসলে। উনি অনেকভাবে নানাভাবে বলছেন, 32 নম্বর প্ররোচিত করেছেন।
৩২ নম্বর ভাঙার এই ঘটনাটা খোদ এই সরকার ডক্টর ইউনূস পছন্দ করেন নাই, কিন্তু উনি কিন্তু এর বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন পরের দিন, বলেছেন এটা ঠিক হয় নাই বলেছেন। কিন্তু দেখেন, এটা ভাঙাতে ক্ষতি হয়েছে কার? আমরা শেখ হাসিনার বিচার করতেছি এখানে। শেখ হাসিনার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ আছে, কিন্তু আমরা যদি শেখ হাসিনাকে ইন্ডিয়ার কাছে ফেরত চাই, শেখ হাসিনাকে ফেরত দাও, ইন্ডিয়া কি অজুহাতে এটা আটকাতে পারে? দেখেন, ওয়েস্ট ইন্ডিয়ার সঙ্গে আমাদের যে চুক্তিগুলি আছে, এই চুক্তিতে বন্দিকে ফেরত দিতে হয়, কিন্তু একটা ক্ষেত্র আছে যে ফেরত নাও দিতে পারে। যদি আশ্রয় দানকারী সরকার মনে করে, আশ্রয় দানকারী দেশ মনে করে যে এই বন্দিকে ফেরত দিলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে, হুম। তাহলে সে ফেরত দেবে না। এখন শেখ হাসিনা যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে, আর তার প্রমাণ তো ৩২ নম্বর ভেঙে আমরা রাখলাম। শেখ হাসিনা নাই, তার বাবার বাড়িকে আমরা ভেঙে দিলাম, দেওয়ার মাধ্যমে আমরা প্রমাণ করলাম যে শেখ হাসিনা যদি আসে, এবং এটা তো বৈধ না, এই কাজটা তো বৈধ না, এটা তো সরকার প্রধান নিজেই বলতেছেন। সরকার প্রধান নিজেই বলতেছেন এই কাজটা বৈধ না, কাজটা ঠিক হয় নাই। হুম। কিন্তু রাজনৈতিক প্রতি সরকার এটা ফেরায়ও নাই, কিন্তু সরকার এটা থামাতেও পারে নাই। তাহলে এই রাজনৈতিক প্রতিহিংসা যে শেখ হাসিনাকে ফেরত দিলে হবে না, তার তো কোনো গ্যারান্টি নাই। যদি এই কথা বলে ভারত শেখ হাসিনাকে ফেরত না দেয়, আপনি কি বলবেন? তাহলে ভারতকে এই কথা বলার মতো ব্যবস্থা কে করে দিল? এই ভদ্রলোক করে দিল। মানে আমরা যে শেখ হাসিনাকে যে ফেরত এনে বিচার করব, সেই কাজটাও যাতে আমরা করতে না পারি, সেই ব্যবস্থা এই লোক করে দিল। এবং হুম। একটা হালকা চটুল এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট মানুষের মধ্যে তৈরি করে দিয়ে উনি এগুলি করেন। কখনো আলহামদুলিল্লাহ, কখনো সুবহান আল্লাহ, কখনো বিসমিল্লাহ, এগুলি বলে আমাদের দেশে কিন্তু ধর্মান্ধ লোককে উনি উত্তেজিত করেন, করে এই সেনাবাহিনীর বিরুদ্ধে লাগাই দিচ্ছেন, এইগুলি করতেছেন। সর্বোপরি এই দেশে একটা অস্থিরতা সে কায়েম করতেছেন। আজকে মির্জা যেমন ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু তার বক্তব্যে উল্লেখ করছে। তিনি নাম উল্লেখ না করলেও বলেছেন যে সোশ্যাল মিডিয়াতে কোনো কোনো কুতুব নতুন নতুন একটা পরিস্থিতি করে দেশে একটা অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, অস্থিরতা। কুতুবই তো উনি, উনি ভদ্রতা বশত কুতুব বলছেন। আমি তো ওনাকে বলি কি, পৃথিবীর একমাত্র ব্রাহ্মণ বংশীয় পীর। আমাদের মানুষের তো পীর, আমাদের এখানে পীরতন্ত্র খুব চলে, পীরের মুরিদরা পীর যা বলে কোনো প্রশ্ন না করে পালন করে। এইগুলো হলো একমাত্র ব্রাহ্মণ বংশীয় পীর। মানে ব্রাহ্মণ যারা পীর হইতে পারে, এটা আমাদের দেশে কিছু অর্ধ শিক্ষিত, অর্ধ মুসলমান এরা প্রমাণ করছে যে ওই লোকটা আসলে ব্রাহ্মণ হওয়ার পরেও তাদের পীর। এবং সে যা বলে এরা অন্ধের মতো সেগুলি পালন করে। তো এখন এই জিনিসটা যে করছে, আমার কথা তা না, তারা কথা শুনুক, আমার কোনো আপত্তি নাই। মানুষ মানুষকে ভালোবাসতেই পারেন ভাই, আমার কোনো আপত্তি নাই। একবার বুকে হাতে চিন্তা করে না তার কোন কাজটা আমাদের এই দেশের জন্য পক্ষে যাচ্ছে। শুনেন আমি বলি, হাসিনা পতনের আগে, হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, তখন আমি কিন্তু পিনাকি ভট্টাচার্যের ভূমিকায় আমি কিন্তু খুশি ছিলাম যে উনি মানুষকে সংগঠিত করতেছেন হাসিনাকে পতন ঘটানোর জন্য। আমি কিন্তু এখন খুশি না। এখন উনি দেখতেছি উনি মানুষকে বিভ্রান্ত করতেছেন, উনি দেশে একটা অরাজক পরিস্থিতি। এখন আমি আরেকটা ঘটনা বলি। 2 দিন আগে ডক্টর কনক সরোয়ারের একটা ইন্টারভিউতে উনিও ছিলেন, আপনার ইলিয়াস হোসেনও ছিলেন। ইলিয়াস হোসেন এখন বলতেছিলেন, একজন উপদেষ্টার নাম করে বলতেছিলেন যে তার বিরুদ্ধে অভিযোগ আছে যে উনি 5 কোটি টাকার কম কোনো কাজ করেন না। হুম। সঙ্গে সঙ্গে উনি কিন্তু থামানোর চেষ্টা করলেন, না না এগুলো আমরা এখন আর না বলি আমাদের মধ্যে। তার মানে কি ভাই, আমি বরং ইলিয়াসকে আমি প্রশংসা করি। ইলিয়াসের কাছে আমার মনে হয়েছে ইলিয়াস হোসেন একটা লোক যার না যার কাছে উনি যেটা বিশ্বাস করেন সেটা উনি বলেন। কিন্তু এ লোক তা না, এ লোক তো হিপোক্রেট। এ লোক তো মানে নিজের সুবিধা অনুযায়ী এক কথা বলে। তো এখন দেশের, যাক আমি ওগুলি বলি না, পুরোনো কথা। কিন্তু মূল কথা হলো দেশের মানুষকে যে সেনাবাহিনীর মুখোমুখি করে দেওয়া, এই তারপরে জায়গা জরুরি থেকে অবস্থা জারি হচ্ছে, একটা ডকুমেন্টও শো করে একটা আলোচনাও হলো, দেখলাম। চিন্তা করেন এটা আপনি, এটা কোনো কথা? কিন্তু জুলকার আসলে নাইক কি হবে? সাহেব বলতেছে যে শুভ সকাল, কোথায় সেই জরুরি অবস্থা? এবং আমি আমি দেখতেছি তো, আমি এবার ইয়েও দেখলাম যে ফাহাম আব্দুল সালামের একটা লেখা পড়লাম আমি, ওখানেও কিন্তু হুম। উনি কিন্তু এর সমালোচনা করেছেন। উনি বলেছেন যে আসলে এই সব কিছুই করা হচ্ছে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য। হুম। হুম। একটা এলোমেলো অবস্থা তৈরি হবে নির্বাচন। কিন্তু আমি ভাই প্রশংসা করব আমাদের সেনাপ্রধানের, এই ভদ্রলোকের যে প্রফেশনালিজম,
এই ভদ্রলোকের যে পেশেন্স, এই ভদ্রলোকের যে মনে করেন আপনার তার লোকজনের উপর তার যে কন্ট্রোল, এবং সবাইকে আপন, সবাইকে আপন। আমি তো অনেক আর্মি পিছনের সঙ্গে আমার মধ্যে আমাদের আলাপ হয়েছে, আছে তো আত্মীয় স্বজন আছে না, তারা তো, তারা এই ভদ্রলোকের উপর, এই তাদের চিফের উপর এতটা তাদের পছন্দ, তাদের এই ভক্তি আর কি, মানে আপনার তাদের বিশ্বাস, আস্থা, আপনি চিন্তা করতে পারবেন না। এবং আমি তো মনে করি এই সবে আর্মির এত ঐক্যবদ্ধ আর্মি আমরা জীবনে খুব কম পেয়েছি। এটা ডিউ টু দিস কমান্ডার, ডিউ টু দিস চিফ। উনি কিন্তু হুম তার পুরো আর্মিটাকে একত্র, এবং উনি স্পষ্ট ভাষায় বলেছেন যে আমরা, আমাদের কাজ হলো একটা গণতান্ত্রিক সরকারকে সহযোগিতা করা। হুম হুম। এর চেয়ে আপনি আর্মির কাছে কি চান? এবং বলছে তো যে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করে আমরা হচ্ছে ফিরে আসবো। আমরা তো আছি। হুম তারা তো ফিরে আসবে, মানে তাদের যাদের রাস্তায় পাঠাইছে ওই আপনার ইয়ে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়া, তাদেরকেও তারা ফিরে আনবে। হুম হুম তারা তো কোনো দায়িত্ব, তারা তো সরকারের উপর কোনো রকম হস্তক্ষেপ করছে না। হুম হুম তাহলে হুম। এই আর্মিকে কেন আমরা আমাদের মুখোমুখি এ করে দিব? আমি তো এটা ঠিক মনে করি না। হয়তো আর্মিকে গালাগাল করে একজনের বাহবা পাওয়া যায়, কিন্তু এটা ঠিক না। আর্মি যারা আছে তারা তো আমারই ভাই, এবং তারা যে আমাদের ভাই তার প্রমাণ তো আমরা জুলাই মাসে, অগাস্ট মাসে পেয়েছি, পেয়েছি না? আর্মি তো কোনো মানুষের প্রতি কোনো গুলি ছুড়ে নাই, এবং হুম হুম। আর্মিরা গুলি ছুটতে অস্বীকার করেছে বলেই তো শেখ হাসিনা পতন হলো। এটাও মাথায় রাখতে হবে। আমরা যদি এটাকে বিষয়টা কি, আন্দোলন ধরি, বিপ্লব ধরি, সেই বিপ্লবের তারা একটা, মানে আমি মনে করি অন্যতম নায়ক। বিষয়টা কি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা না করা নিয়ে কি একটা উত্তেজনা তৈরি হলো? শুনেন, আমি বলি, আওয়ামী লীগের নির্বাচন করা না করা নিয়ে একটা উত্তেজনা তো আছেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এটা একটা দাবি আছে। এই দাবি নিয়ে এসে ছাত্রদেরকে খেপাইছে। আরে ভাই, আপনি আওয়ামী লীগকে যদি নির্বাচন করতেও দেন, ধরেন আওয়ামী লীগের নির্বাচন আপনি করতে, আমি কথার কথা বলতেছি, ধরেন আওয়ামী লীগকে বলেন যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে, আওয়ামী লীগ প্রার্থী আছে, কথাটা খেয়াল করেন। আওয়ামী লীগের যারা প্রার্থী, যারা আওয়ামী লীগের সমস্যার কথা আমি বলি আপনাকে, যারা আওয়ামী লীগের প্রকৃত পক্ষে প্রার্থী, বিভিন্ন উপজেলার উপজেলা যারা প্রার্থী, সেই প্রার্থীরা প্রত্যেকটা লোক করাপ্ট। সেই প্রার্থীদের প্রত্যেকটা লোকের বিরুদ্ধে মামলা হতে পারে। তারা দেশে না, এসে হতে পারে আসার মানে পর কি, তাদের তারা বিরুদ্ধে মামলা অলরেডি হবে, হয়ে গেছে, তারা মামলার হয়ে আসামি গেছে হবে। মামলা। তারা দেশে এসে ইলেকশন করতে পারবে? পারবে না। তারা যখন না পারবে, তাহলে ইলেকশনটা কে করবে? তাহলে যখন নতুন নেতৃত্ব আসবে, তখন ওই পুরনো যারা পালিয়ে আছে কিন্তু হাতে টাকা আছে, তারা কি নতুন নেতৃত্বকে ইলেকশন করতে দিবে? দিবে না। কারণ দিবে না এই কারণে, তারা ভাববে যদি নতুনটা আসে তাহলে তো আমি হারাই যাব। যে জিনিসটা, আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, আপনি খেয়াল করবেন, উদাহরণ দিয়ে বলি। ফেনীতে জয়নাল হাজারীর গাড়ি চালক ছিল নিজাম হাজারী। হুম 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 জয়নাল হাজারীর কর্মী ছিল, এবং খুব মানে অত এক নম্বর কর্মীও ছিল না। সেই নিজাম হাজারী যখন এমপি হয়ে গেল, কারণ জয়নাল হাজারী কিন্তু আর ফেনীতে যাইতে পারলো না। হুম 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 কাজেই নতুন নেতৃত্বকে আওয়ামী লীগের পুরাতন নেতৃত্বে আসতে দিবে না, এবং না দেওয়ার কারণে তারা কি করবে, আটকাবে কেমন করে? তখন তারা বলবে আমরা নির্বাচন বয়কট করলাম, হুম হুম এবং আওয়ামী লীগ নির্বাচন আসবে না, আপনি শিওর থাকেন। হুম আওয়ামী হুম। লীগ না, যতদিন পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন না আসবে, মোহাম্মদ এ ততদিন আরাফাত আওয়ামী লীগ অলরেডি নির্বাচনে বলছে আসবে যে না। আমরা ইউনূস সরকারের অধীনে নির্বাচনে যাব না, এবং আমাদের, আমরা শেখ হাসিনার নেতৃত্বের কোনো পরিবর্তন আমরা চাই না। মূল কারণটা কি? বলেছে। মূল কারণটা এটা যে হ্যাঁ। ইউনিসের নেতৃত্বে নির্বাচনে গেলেই নতুন একটা নেতৃত্ব কিন্তু বেরিয়ে আসবে, সেটা হুম তারা হুম। হতে দিবে না। না। ওই পুরানো গুলিটা হতে দিবে না। দ্যাট ইজ দ্য কজ। কাজেই আওয়ামী লীগ ইলেকশনে আসলো কি আসতো না, এটা তো ইমেটেরিয়াল, হুম। টোটালি ইমেটেরিয়াল। রাইট। আচ্ছা, এই অবস্থার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিল, নতুন কিছু পাইলেন? ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচন, এই অবস্থানই থাকলো, কিন্তু এই উনি অবস্থানটা ওনার থাকার আগের ফলে জায়গা থেকে, বিএনপির মধ্যে কিন্তু একটা অস্বস্তি থেকেই গেল। তারা চাচ্ছিল যে একটা সুনির্দিষ্ট তারিখ, সেটা কিন্তু পাইলো না। এই এই জায়গাটাতে আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব এই কাজটা ভালো করেন নাই, আমি মনে করি। হুম কিন্তু এই অংশটুকু বাদ দিলে পরে ওভারঅল তার ভাষণটা কিন্তু আমার পছন্দ হয়েছে। হুম হুম যেমন ভাষণের শুরুর দিকে উনি কি করেছেন, উনি ওনার কিছু সাফল্য বর্ণনা করেছেন, এবং হুম সাফল্যের আমি দেখলাম প্রথম 5 মিনিট উনি কেবল দ্রব্যমূল্য নিয়ে ওনারা কত ভালো করেছেন সেই কথাটাই বললেন। হুম হুম এবং মজার ব্যাপার হলো, আসলেই কিন্তু দ্রব্যমূল্য এবার রমজানে ভালো ছিল। হুম হুম এবার হুম রমজান দ্রব্যমূল্য মানুষ স্বস্তিতে ছিল। মানুষকে আমি আগের সেই অবস্থাটা দেখি না, আগের সেই হাহাকারটা দেখিনি। হুম হুম তো হুম আমি এই জন্য অবশ্যই আমাদের বাণিজ্য মন্ত্রীকে, যিনি আছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাবো, শেখ বশির উদ্দিন যিনি আছেন। হুম 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 উনি হুম ভালো করেছেন, আমি ওনার অনেক সমালোচনা করেছি আগে,
যখন হুম, হুম, ভালো পারেন নাই তখন সমালোচনা করেছি, এখন ভালো পারছেন আমি প্রশংসা করছি, কোনো সমস্যা নেই। আমরা যেরকমই, আমি হুম, হুম, ব্যক্তিটাকে দেখি না, আমি কাজটাকে দেখি। ব্যক্তি হুম, যখন ভালো কাজ করে প্রশংসা করবো, ওই ব্যক্তি যখন খারাপ কাজ করবে তারা আবার সমালোচনা করবো, আমরা তো এটাই করি। তো সেই হিসেবে একদিকে হুম, ভালো। এবং দেখেন এই ক্রেডিটটা কিন্তু ডক্টর ইউনূস তার আলোচনার শুরুতে 3 মিনিট 3.5 মিনিট মতো এইটাই বলছেন। আমি হুম, ডক্টর ইউনূসকে এক কথাই বলি যে আমি শুরু থেকে বলে আসছি আপনার ক্যাবিনেট ভালো হয় নাই, আপনি হুম, হুম, অযোগ্য লোকদেরকে আনছেন, একজন লোককে যোগ্য আনছেন তার কথাই আপনাকে বলতে পারছেন। কই আপনি তো শিক্ষা নিয়ে কিছু বলতে পারলেন না। পোলাপান যে বই পায় নাই, আপনি তো এটা নিয়ে কিছু বলতে পারলেন না। এটা তো একটা হুম, বড় হুম, ইস্যু। কারণ আপনার ওই উপদেশটা ফেল করছে, আপনার ওই উপদেশটা ফেল করছে। তো এখন হুম, এরকম, আপনি উপদেশটা চেঞ্জ করেন প্রয়োজনে, এখনো সময় আছে। এই দেশে যদি ডক্টর ইউনূস যদি মোটামুটি মোটা দাগে কয়েকটা ক্ষেত্রে, যেমন আইন শৃঙ্খলা নিয়ে আমি কিছু বলতে পারলেন না, কিন্তু আইন হুম, শৃঙ্খলা, শিক্ষা, দ্রব্যমূল্য, এই মোটা দাগে কয়েকটা জায়গায় যদি ঠিকঠাক করতে পারতেন না, তাহলে মানুষ ডিসেম্বর না জুন মানুষের এখানে বদারই হইতো না, হুম, মানুষের হুম, এখানে কথাই বলতো না, ভাই হুম, চালাও হুম, তুমি সমস্যা নাই। কিন্তু পারেন নাই। যেমন স্বাস্থ্য, স্বাস্থ্যটা কিন্তু পারেন নাই, মিজারেবলি ফেল করছেন উনি। হুম, এখন হুম, হুম, এই জায়গাগুলিতে উনি যদি চেঞ্জ করতে, ঠিক আছে আপনি ভালোবাসে একজনকে আনছিলেন, হুম, উনি হুম, ভালো পায় নাই, পরে যান আরেকজনকে আনেন। হুম, আপনাকে হুম, প্রমাণ করতে হবে ওই ব্যক্তিকে আপনি যতটা ভালোবাসেন তার চেয়ে বেশি আপনি আপনার দেশকে ভালোবাসেন, তাহলে ওই হুম, হুম, ব্যক্তিটাকে সরাই দেন। কিন্তু উনি তা করেন নাই, উনি দেশের যে ওই ব্যক্তিটার প্রতি তার ভালোবাসা বেশি, এটা প্রমাণ করার চেষ্টা করছেন, যার ফলে ফল যা হবার তাই হচ্ছে। কাজেই বিষয়টা হলো হুম, কি, হুম, যে আপনি যোগ্য লোকেরা যদি এখনো উনি যোগ্য লোকদেরকে নিয়ে আসেন, তাহলে আমি হুম, হুম। মনে করি এই দেশে ভালো চালাতে হবে। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো চেঞ্জ করা খুব ফরজ হয়ে গেছে একদম। আপনি দেখবেন গত 4-5 দিন ধরে ওনারা দেখা যায় না, ওনারা পাওয়া যাচ্ছে না, উনি কি করেন আল্লাহ জানে। আর মানে আমি একটু ছোট করে একটা মন্তব্য চাই যে একটা অস্বস্তি দেখা যাচ্ছে। দুইটা ঘটনা ঘটলো হাতিয়ায়, হান্নান মাসুদের উপর হামলা হলো এবং রাতভর সে প্রতিবাদ করে দাঁড়ালো এবং শেষ পর্যন্ত প্রশাসন বলল যে যারা দায়ী তাদেরকে অভিযুক্ত করা হবে। কিন্তু সার্জিস আলম আর একটা নতুন বিতর্ক তৈরি করলো, 100 গাড়ি বহর নিয়ে গেল এলাকায়, শোডাউন করলো। তার দলেরই একজন নাম হচ্ছে তাসনিম জারা সম্ভবত, তাসনিম জারা, সে এটার ব্যাখ্যা চাইলো এই গাড়ির, যেহেতু তার টাকা পয়সা নেই বলে সে বহুবার বলছে কিভাবে হলো, এটা পরিষ্কার ব্যাখ্যা চাইলো। আবার আহ এর উত্তরও সার্জিস আলম দিল। তো এই যে পরিস্থিতি গুলো যে প্রকাশ্যে আসছে, দলের নেতাদের মধ্যেই কোঅর্ডিনেশন নেই, কে কিভাবে। আপনি একটা জিনিস দেখেন, জুলাই মাসে আপনার মনে আছে এত সুন্দর সুন্দর চমক আলা তাদের নাম ছিল, কর্মসূচি ছিল, কর্মসূচির নামগুলি ছিল। আমি তো মনে করলাম আল্লাহ এটা কোথা থেকে আসলো, এটা কি মানে ইউরোপের স্ট্যান্ডার্ড নাকি আমেরিকার স্ট্যান্ডার্ড? এই নাম টাম গুলি নিয়ে আমি তো নিজেও শুনিনি, আমরা তো গতানুগতিক কিছু কর্মসূচি নাম শুনতাম। তো ওই সময়ের যে চমকগুলি এখন এসে তারা দেখা গেল সে প্রথাগত মানে সেই রাজনৈতিক দলগুলো যেভাবে হোটেলে হোটেলে ইফতার পার্টি করে, যেভাবে প্লেন ব্যবহার করে, হেলিকপ্টার ব্যবহার করে, গাড়ি বহর ব্যবহার করে, ঠিক তাই করছে। আপনার কাছে কি মনে হচ্ছে? না, তারা আসলে নতুন কোনো দল করতে পারে নাই, তারা একটা গতানুগতিক আরেকটা দল করছে। এটা আপনি ছোটদের বিএনপি অথবা ছোটদের আওয়ামী লীগ বলতে পারেন, তারা এটাই করেছে, আর কিছু করতে পারে নাই। এখন তাসলিম যারা যে প্রশ্নটা করছে, আমি তাসলিম যারাকে ধন্যবাদ দিই যে আপনি একটা প্রশ্ন করেছেন, এবং এটা একটা জেনুইন প্রশ্ন, যে প্রশ্নটা নাকি সাধারণ জনগণের মধ্যে আছে, সেই প্রশ্নটা উনি করেছেন, সাধারণ জনগণের পক্ষ থেকে করেছেন, আমি খুব খুশি হয়েছি, আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমার প্রশ্ন হলো যে তাসলিম যারা, আপনি আপনার দলের একজন নেতাকে প্রশ্ন করেছেন, কিন্তু আপনারা সব নেতারা মিলা যে আরো দুইটা বড় ঘটনা ঘটেছেন সেগুলির ব্যাপারে প্রশ্ন করেন নাই। একটা বড় ঘটনা ঘটেছে, 28শে ফেব্রুয়ারি সংসদ ভবনের সামনে জাঁকজমকপূর্ণ একটা সমাবেশ করছেন আপনারা। হুম, এই সমাবেশটা আপনারা কিভাবে করলেন, আপনার টাকা পেলেন কই? এই সমাবেশে ব্যয় কত ছিল, সে ব্যয়ের অঙ্কটা আমরা জানতে চাই। এই সমাবেশে ব্যয়ের টাকাটা কে দিয়েছে, তাদের নাম আমরা জানতে চাই। এবং তারা যে টাকাটা দিয়েছে সেই টাকাটা আপনারা কিভাবে ব্যয় করেছেন তার ব্রেকআপ আমি জানতে চাই। কারণ আপনি বলবেন যে আপনারা করেছেন, না আপনারা কেউ না ভাই, আপনারা আমাদের, আমাদের প্রত্যাশা আপনাদের উপর, কাজে আমাদের প্রত্যাশাকে সমুন্নত রাখার দায়িত্ব আপনাদের। আপনাদের এই হিসাবটা দেন, ট্রান্সপারেন্ট হন। যদি এটা ট্রান্সপারেন্ট হবেন,
এটা ট্রান্সফার হওয়ার পরে প্রশ্ন করব যে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যে আপনারা একটা ইফতার পার্টি করলেন, প্রায় 1500 লোককে দাওয়াত করেছিলেন, আমি নিজে, আমাকেও দাওয়াত করেছিলেন, আমি গিয়েছিলাম সেখানে। 1500-র মধ্যে আমি আপনি কি, একজন? আমি একজন, আমাকে দাওয়াত করেছিল, আমি গিয়েছি হুম। দেখার জন্য, দেখি কি জিনিসটা। আমি দেখে তারপরে আমি কাজে আমি বুঝতে পেরেছি যে ওনারা কি খাইয়েছেন। এখন আমার কথা হুম। হলো, সেই ইফতার পার্টির খরচটা আপনি কোথায় পাইলেন? সবাই চাঁদা দিয়েছেন, ওকে, ফার্স্ট ক্লাস। কার কত চাঁদা সেটা আমি জানতে চাই, পুরো হিসাবটা ভাই দেন। ওই দুটো হিসাব যদি আপনি না দেন, আমি যদি বলি ওই দুটা হিসাব আপনার দেন নাই, জনগণ চাওয়া সত্ত্বেও দেন নাই, আমি চেয়েছি, আমি একাধিকবার চেয়েছি, এবং ওই দুইটা চাওয়ার আমি 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 চেয়েছি, আমি আমার প্ল্যাটফর্মে বলেছি, আমি অন্য প্ল্যাটফর্মে বলেছি, এবং আমার প্ল্যাটফর্মে তো প্রায় 4-5 লাখ লোক দেখছে ওইটা, তার মানে 4-5 লাখ লোককে আমি ইনফর্ম করেছি এই যে আপনার হিসাবটা দিচ্ছেন না কেন। এখন আমি যদি বলি সার্জিস আলম এখান থেকে শিক্ষা নিছে, যে ওখানে ওরা আমার নেতারা তো শিক্ষা এই হিসাব দেয় না, কিন্তু আমারও হিসাব দেওয়া লাগবে না। তো তাসলিম যারা, আমি বলতে চাই যে আপনি যদি ওখানে হিসাব চাইতেন, তাহলে কিন্তু এখানে আর আপনাকে নতুন করে হিসাব চাইতে হতো না। কিন্তু হিসাব যখন হান্নান চাইবেন, মাসুদ ব্যাপারটাই চাই। কিন্তু হান্নান মাসুদের এটা তো এক ব্যতিক্রমী ছিল, সে তো আর গাড়ি বহর নেয়নি, সে তো একটা দেখেন, গণসংযোগ করছিল, তার উপরে কেন আমি হামলা? হান্নান মাসুদ ছেলেটাকে পার্সোনালি পছন্দ করি, আমি ওদের সবাইকে পছন্দ করি, হান্নান মাসুদ একটু বেশি পছন্দ করি, যে ও খুবই ইমোশনাল একটা ছেলে, ভালো, এবং তার এলাকার জন্য সে কিছু কাজও করার চেষ্টা করতেছে। হুম, হুম, এখন তাকে যে মারা হলো, এটি হলো তার কারণ, তাকে মেরে প্রমাণ করা হলো সে এলাকায় জনপ্রিয়। এটা হলো আমার ধারণা আর কি, আমার ধারণা। হুম, যারা মেরেছে, কারা মেরেছে, এটা উদ্ধার করতে হবে। যদি এটা আওয়ামী লীগ মেরে থাকে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যদি এটা বিএনপি মেরে থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু আওয়ামী লীগ বিএনপির পার্থক্য হলো, যদি বিএনপি নিয়ে থাকে, তার বিরুদ্ধে বিএনপিকেও ব্যবস্থা নিতে হবে, রাইট। তার বিরুদ্ধে হুম, বিএনপিকে ব্যবস্থা নিতে হবে। আওয়ামী লীগ বললে আওয়ামী লীগ ওর বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে? আওয়ামী লীগের তো আগা মাথা নাই, ওটা বাদ দেন। হুম, হুম, কিন্তু তাকে, তার বিরুদ্ধে বিএনপিকে ব্যবস্থা নিতে হবে। এই ব্যবস্থাটা যদি না নেওয়া হয়, তাহলে কিন্তু আগামীতে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। এটা কেবল মানে আপনার এই নাগরিক পার্টির জন্যই না, এটা সব পার্টির জন্যই একটা নেগেটিভ খবর আমি মনে করি। এবং তারও চেয়ে বড় কথা, পার্টি হুম, ব্যবস্থা নেক বা না দেখ, সরকারকে ব্যবস্থা নিতে হবে। একজন রাইট। লোক যদি তার এলাকায় নিরাপদ না হয়, তাহলে যে কোনো এলাকায় যদি সে নিরাপদ না হয়, তাকে যদি প্রকাশ্যে এভাবে মারা যায়, হান্নান মাসুদ কিন্তু একটা জাতীয় চরিত্র, সে কিন্তু আমার আপনার মতো কোনো পাবলিক না রে ভাই। যদি এখন এরকম একটা ন্যাশনাল ফিগার, তাকে যদি আপনি মারা যায়, তাহলে আমার আপনার কিন্তু মারা যায়, তাহলে আমি আপনি হুম, যদি হুম, হুম, নিরাপদ না রে ভাই, সাধারণ মানুষ তো নিরাপদ না। অথচ হুম, হুম, সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার কথা বলেই তো এই সরকার দায়িত্ব নিছে। হুম, হুম। তাহলে আমি দায়টা দিব সরকারকে। এখন সরকারের যে ঘুমন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা একজন আছেন, ওনাকে ঘুম থেকে জাগান, ডক্টর ইউনূসকে ওনাকে ঘুম থেকে না, জাগাবেন। না, উনি গভীর রাতে থানায় থানায় যায়, কি বলেন আপনি? ওই গভীর রাতে থানায় থানায়। যায়, এই সেরি খেয়ে ঘুমায়, সারাদিন ঘুমায়, সারাদিন ঘুমায় বলে ওনারা কোনো সাংবাদিকরা পায় না, আবার রাত্রেবেলা জায়গায় থানায় থানায় যায়। দেখ, একটা আসলে তো আমরা যত সমালোচনাই করি না কেন, আসলে স্বাভাবিক সরকার পরিবর্তন হলে তো আসলে ওনাদের তো দায়িত্ব নেওয়ার কথা না। আমরা একটা অস্বাভাবিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, সেই অবস্থা থেকে আবার স্বাভাবিক সরকারে ফিরে আসাটা হচ্ছে এখন বড় চ্যালেঞ্জ। সেটা কিভাবে হবে সেটা এখন দেখার বিষয়। অনেক লম্বা হয়ে গেল মাসুদ কামাল আপনার সাথে আজকের এই আলোচনাটা, তবে প্রাসঙ্গিক ছিল এই তিনটা বিষয় গুলো। দর্শক, আশা করি আপনারা নিশ্চয়ই বিরক্ত হবেন না। খুবই প্রাসঙ্গিক তিনটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। আমাদের এই আলোচনাটা অব্যাহত থাকবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।